হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন আমি সাধারণত ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো করে থাকি, কিন্তু আজকে একটি ভিন্নধর্মী ভিডিও দেখাবো। যে ভিডিওগুলো আমার নিজে থেকে মনে হয়েছে যে এই ভিডিওগুলো আপনাদের সামনে আনা উচিত। এটা হচ্ছে যে একজন কৃষক, গ্রাম বাংলার একজন কৃষক, সে কত কষ্ট করে আমাদের জন্য ফসল উৎপাদন করে থাকে এবং তার শুরু থেকে তার যে প্রসেসটা, সেই প্রসেসটা থেকে শুরু করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, সর্বপ্রথম দেখা যায় যে এখন বর্ষা থাকে, বর্ষার দিন কিন্তু আমাদের এখানে এইরকম পরিমাণে পানি থাকে। এখন যদিও শুকনো মৌসুম চলে আসছে, কিন্তু প্রথমে এরকম এখানে পানি থাকে। এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 হাত পানি ছিল। এখন শুকনো মৌসুম, এই কারণে পানিটা কমে আসছে। এখানে অনেক পানি থাকে। এই পানি থাকা অবস্থায় প্রথমে এই জমিটাকে কিন্তু এখানে আগাছা থাকে, থাকে। এটা যখন পানিটা আস্তে আস্তে কমে আসে, তখন এখান থেকে এই আগাছাগুলো পরিষ্কার করা হয়। এখান থেকে আগাছাগুলো পরিষ্কার করে রাখা হয়। যখন পানিটা একেবারেই কমে আসে, তখন এই আগাছাগুলো আরও ভালোভাবে পরিষ্কার করে, ঠিক এইরকমভাবে এভাবে এই আগাছাগুলো পরিষ্কার করে থাকে। এবং এই আগাছাগুলো পরিষ্কার করার কিছুদিন পরে এটা সবজি উৎপাদন বা ধান চাষ যেটাই বলি, তার জন্য উপযোগী করা হয়। তার কিছুদিন পরে এখানে একটা চাষ দেওয়া হয়। বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে একটা কৃষি জমিতে অনেকভাবেই সেটাকে ফসল উৎপাদন করা সম্ভব। ফসল উৎপাদন পাশাপাশি, যেমন আমি আর একটা জমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা, এই যে দেখা যাচ্ছে, এর চারিপাশটা কিন্তু বাদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্ষা মৌসুমে এখানে মাছের চাষ করা হয়। চারিপাশে আটকিয়ে রাখা হয়েছে। পানিটাকে আটকানোর পরিপ্রেক্ষিতে এইখানে মাছ চাষ করে। আর এইখানে এই মাছ উৎপাদনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে এই মাছকে কিন্তু খাবার সেরকমভাবে দিতে হয় না। এর কারণটা হচ্ছে এখানে এই জমিতে যে আগাছাগুলো হয়, এই মাছগুলো সাধারণত দেখা যায় তেলাপিয়া, ব্রিগেড, সিলভার কাপ, তারপরে ব্লাড কাপ। এই মাছগুলো সাধারণত এইখানে যে আগাছা হয়, এই জমিতে যে আগাছাগুলো হয়, এই আগাছাগুলো তারা খেয়ে বড় হতে থাকে এবং এই মাছের পুষ্টি স্বাদ দুটোই কিন্তু অক্ষুণ্ণ থাকে। বন্ধুরা, ফসল উৎপাদনের জন্য তৃতীয় ধাপে এই জমিগুলোতে চাষ দেওয়া হয়ে থাকে। এই চাষগুলো সাধারণত একটা চাষ না, দেখা যায় কি এখানে 2 থেকে 3টাও চাষ দেওয়া হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা চাষ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফসল উৎপাদনের থার্ড পার্ট, অর্থাৎ তৃতীয় পর্ব এই চাষটা। বন্ধুরা, এই চাষের উপযোগী করার জন্য এই চাষ দেওয়ার পরবর্তীতে যখন চাষ দেওয়া হতে থাকে, আর তখন এই জমির উৎপাদনকারীরা তখন এরকম পাতো দিয়ে থাকেন। যারা ধান উৎপাদন করবেন তারা এরকম পাতো দিয়ে থাকে। এই যে ধানের বীজটা, এই ধানের বীজ থেকে আস্তে আস্তে এটা চারা হবে। এই চারাটা পরবর্তীতে কিন্তু এই মৌসুমের তখন ধান হিসেবে প্রসেসিং করে থাকেন। বন্ধুরা, বর্ষা মৌসুমে কিন্তু এই জমিগুলোকে, যেখানে দেখা যায় একটু পানিটা বেশি, সেখানে মাছ চাষ করা হয়। আর যেখানে পানিটা একটু কম থাকে, তখন এরকমভাবে এখানে পাট গাছ করা হয়। এগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এই পাটগুলো কেটে ফেলা হয়েছে। এই পাটগুলো তারা এখানে রোপণ করে থাকেন এবং শুকনো মৌসুম আসার আগে এই জমিগুলোকে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। বন্ধুরা, ফসল উৎপাদনের চতুর্থ ধাপে এই চারাগুলোকে এভাবে লাগানো হয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু শালগমের চারা। এই শালগমের চারাটা এখানে রোপণ করা হয়েছে। এই শালগমের চারাটা এখানে কিন্তু শুধু চারা রোপণের পর্যন্ত শেষ না, এটা কিন্তু আসলে অনেক কষ্ট করতে হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এই যে চারাটা দেওয়া হয়েছে, এই চারা থেকে কিন্তু কন্টিনিউ এখানে পানি দিতে হয়। একদম কমপক্ষে 1 মাস পর্যন্ত প্রতিদিন এখানে এর গোড়ায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া হয়েছে, এরকম কিন্তু এখানে পানি দিতে হবে। এখন আসলে
একটা জমিতে কি ফসল উৎপাদন করা হবে সেটা তার প্রতিকূল আবহাওয়া, সেই জমির মাটি, এই সব কিছুর উপরে নির্ভর করে যে এই জমিটাতে কি উৎপাদন করা হবে বা কোন ফসলটা এখানে ভালো হবে। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটা, এটা কিন্তু একটা উস্তা বা করল্লার গাছের চারা। এটাকে এখানে রোপণের পরে এখানে পানি দেওয়া হচ্ছে কন্টিনিউ। এখানে প্রতিদিন একবার করে পানি দিতে হয়। পানি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই গাছটা যখন আরেকটু এতটুকু বড় হবে তখন এইখানে কিন্তু আপনার খড় ঘুঁটো আছে দেওয়া হবে, অর্থাৎ ধানের যে খড়টা থাকে এই খড়টা এখানে চারিপাশে পুরো জমিটাতে কিন্তু খড় এখানে বিছিয়ে দেওয়া হবে, যাতে এই উস্তটা বা করলাটা যখন বড় হবে, গাছগুলো বড় হতে থাকবে এবং বিস্তীর্ণ হতে থাকবে, তখন এই উস্তটা যত মাটিতে না লাগে তাদের তুলতে সুবিধা হয় এবং এই গাছগুলো যাতে নষ্ট না হয় এ কারণে কিন্তু এখানে এই খড় বিছিয়ে দেওয়া হবে এবং ফসল উৎপাদনের পঞ্চম ধাপে এটা এগিয়ে যাবে। ফসল আহরণ করা সম্ভব তখন এখান থেকে। বন্ধুরা, এই জমিটিতে লাল শাক রোপণ করা হয়েছে। এটা কষ্টটা একটু কম। এটা জমিটাকে চাষ দেওয়ার পরে বীজগুলো এখানে ফেলানো হয়, ফেলানোর পরিপ্রেক্ষিতে এই লাল শাকগুলো এভাবে উৎপাদন করা হয়। এখন এখানে আরেকটু কাজ হচ্ছে ফাঁকে ফাঁকে। এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলো এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। এগুলো অনেকে করে, অনেকে করে না, হয়তো শাকেরা খুব তাড়াতাড়ি বিক্রি করে ফেলবে, এরকম আগাছাগুলো পরিষ্কার করা হয় এবং নিড়ানো হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু ওনারা যেমন এই জমিটাতে কিন্তু লাল শাক রোপণ করেছেন এবং ওনারা এখানে এই জমিটাকে কিন্তু এই যে নিড়াচ্ছেন, এটাকে এই জমিটাতে ওনারা নিড়ায় এটাকে, এবং নিড়ানোর অর্থ হচ্ছে এই যে আগাছাগুলো থাকে এই আগাছাগুলো পরিষ্কার করলে ফসলটা ভালো হয়। বন্ধুরা, এই জমিটা এখনো পতিত রয়ে গেছে। এটাকে হয়তো এখনই চাষ দিয়ে এটাকেও ফসল উৎপাদনের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। বন্ধুরা, ফসল উৎপাদনের তৃতীয় ধাপে যে কাজটি করা হয়ে থাকে এটা হচ্ছে যখন ফসল উৎপাদনে পানি সরবরাহের জন্য, বিশেষ করে ধান চাষের জন্য পানি সরবরাহের জন্য এরকম নিষ্কাশনের জন্য এরকমভাবে ড্রেনেজ পদ্ধতি করা হয়ে থাকে, যে পদ্ধতির কারণে ফসল যখন পানি পাবে তার সর্বপ্রথম যে ব্যবস্থাটা করতে হয় এই ড্রেনেজ পদ্ধতিটা। আর এই ড্রেনেজ পদ্ধতির কারণে এখান দিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোটর ঘর, এখান থেকে পানি সরবরাহ করা হবে এবং এই পানিটা এই ড্রেনেজের মাধ্যমে প্রত্যেকটা ফসলি জমিতে এই পানিগুলো চলে যাবে। বন্ধুরা, আর এই শুকনো মৌসুমে অর্থাৎ বর্ষা মৌসুম থেকে শুকনো মৌসুম যখন চলে আসে আর পানিগুলো যখন শুকাতে থাকে এবং অল্প অল্প পানি থাকে, তখন এই রকম বক, বিভিন্ন পাখি এখানে মাছ খেতে আসতে থাকে এবং এই দৃশ্যটি গ্রাম বাংলার চিরচেনা একটা অধ্যায়। এবং এই দৃশ্যটা ভালো লাগে না এইরকম কারো আমার কাছে মনে হয় না। যে দেখেন কতগুলো বক এখানে পড়ছে, তারা মাছ খেতে আসছে, কত সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটি আপনারা যারা গ্রাম বাংলার সাথে পরিচিত তারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন। বিশেষ করে শহরের মানুষ যারা এই দৃশ্যগুলো আগে পরে কখনো দেখেনি তারা এই দৃশ্যগুলোকে খুব মিস করে। বন্ধুরা, আমরা এবার আরেকটা ফসল উৎপাদনকারী খেতে আসছি। এই যে ফসলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনেপাতা। হ্যাঁ, এটা হচ্ছে ধনেপাতা। আর এই জায়গাগুলোতে ধনেপাতা কিন্তু খুব ভালো হয়ে থাকে।
এবং একটা বছরে ধনেপাতা কিন্তু প্রায় 2 থেকে 3 বার দেওয়া যায়। অর্থাৎ এই যে ধনেপাতাটা, এই ধনেপাতাটা চাষ হয়ে ওঠার পরে, অর্থাৎ এটা যখন বড় হয়ে যাবে, এটা বিক্রি করার পরে কিন্তু তারা আরও 2 বার কিন্তু চাষ করে এখানে ধনেপাতা লাগাতে পারবে এবং এটা লাভজনক একটা ফসল বলা যায়। এবং এই ধনেপাতার মাঝামাঝি এগুলো কিন্তু শালগম দেওয়া হয়েছে। এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শালগমের। ধনেপাতার মাঝখানে এই শালগমটা দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা, এখানে এবার এই সাইডটাতে দেখেন, এখানে ধনের পাতা, শালগম এবং তার পাশাপাশি লাল শাকও দেওয়া হয়েছে। আসলে এগুলো কিন্তু একজন কৃষক, সে কিন্তু তার জমিটার সম্পর্কে ভালো বুঝে থাকেন এবং তার এই জমিতে কি কি ফসল দিলে ভালো হবে সে বুঝে থাকেন। আর তারই ধারাবাহিকতা এই একটা জায়গাতেই দেখুন বন্ধুরা, এই একটা জায়গাতেই ধনের পাতা, শালগম, লাল শাক দেওয়া হয়েছে। এবং তার পাশে আমরা আরেকটা ক্ষেতে আসছি। এই ক্ষেতটাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল শাক দেওয়া হয়েছে। লাল শাক এবং তার পাশাপাশি যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালগম। এখানে কিন্তু লাল শাকের পাশাপাশি মাঝে মাঝে শালগম দেওয়া হয়েছে। বন্ধুরা, এর আগে আমরা একটা ক্ষেতে দেখিয়েছিলাম যেখানে উস্তা বা করলা দেওয়া হয়েছিল এবং এর পাশাপাশি কিন্তু এর মাঝামাঝি কিন্তু আমি যেটা এর আগে পরে দেখেছি, এখানে কিন্তু রসুনও তারা দিয়ে থাকেন। দেখুন বন্ধুরা, একজন কৃষক কত কষ্ট করে আমাদের জন্য ফসল উৎপাদন করে থাকে, তারপরও দেখা যায় অনেক ক্ষেত্রে তার ফসলের যে খরচটা, যে কস্টিংটা, সেটা অনেক সময় উঠে না। ফ্রেন্ডস, এই জমিটাতে পালং শাক চাষ করা হয়েছে। বন্ধুরা, এই যে বিস্তীর্ণ ফসলের জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আষাঢ়ের ব্লকে তৈরি করা ধান। এখানে কিন্তু আষাঢ়ের ব্লকের সময় এই ধানগুলো উৎপাদন করা হয়। যদি এখন এটা কেটে ফেলার উপযোগী হয়ে গেছে, এখানেও করা ছিল, এগুলো কেটে ফেলছে এবং এগুলো এখনো কাটেনি, এগুলো হয়তো কাটবে এবং ধানগুলো প্রায় পেকে গেছে। বন্ধুরা, আমরা এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে ফসলগুলো আহরণ করা হয়। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। ধন্যবাদ সবাইকে।